This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, রাজনীতি মানে যে আমাদের নিয়ে ছেলে খেলা, এটা তো মোটামুটি আপনারা সবাই জানেন। কিন্তু সেটা বাদ দিয়েও রাজনীতির ওই খেলার মধ্যেও সব থেকে ইন্টারেস্টিং খেলাটা কোনটা বলুন তো? কথা নিয়ে খেলা, কথার খেলা। এটার থেকে ইন্টারেস্টিং জিনিসটা গোটা রাজনীতিতে আর কিচ্ছু নেই। সেই যে প্রশ্ন কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছিলেন না, রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন? সেও তো কথার খেলাই। রাতের বেলা দুপুর মানে রাত দুপুর, মধ্যরাত। কিন্তু ভৌগোলিকভাবেও কথাটা কিন্তু সত্যি। ভারতে যখন রাত, পৃথিবীর অন্য প্রান্তে তখন দিন হতেই পারে। যেমন ভারতে এখন রাত 9টা বাজে, আর ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এখন সকাল 9:30। ভাবছেন তো হঠাৎ খামোখা ওদিকে তাকাতে যাব কেন? যাব কারণ ওদিকে দিন। ওই যে সে কবির সুমন বলেছিলেন না, সন্ধে নামার সময় হলেই পশ্চিমে নয় পূবের দিকে মুখ ফিরিয়ে দেখব আমি কোন দিকে রাত হচ্ছে ফিকে। এক্ষেত্রে শুধু পূব থেকে উল্টো দিকে তাকাচ্ছি দিনের খোঁজে। কারণ ওই বললাম, দিনের আলোয় দেখতে প্রচুর সুবিধা হয়। এবার সেই দিনের আলোয় কি দেখলাম একটা ফটোশ্যুট হচ্ছে। G20 সম্মেলনে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি এরকম যারা আছেন আর কি, তাদের সবাইকে নিয়ে একটা জমজমাট ফটোশ্যুট। এমন ফটোশ্যুট প্রত্যেকটা সম্মেলনেই হয়, নতুন কিছু নয়। তাহলে সেটা নিয়ে কেন কথা বলছি তারও কারণ আছে। কারণ ওই ফটোশ্যুটে একজনের ঠাঁই হয়নি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর শুধু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন না, তার সঙ্গে সঙ্গে কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো আর ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনিও নেই। তিনজনেই নাকি ঠিক সময় পৌঁছতে পারেনি। নাই পারেন, কিন্তু তা বলে মার্কিন প্রেসিডেন্টকে ছাড়াই এরকম একটা সম্মেলনে একটা ফটোশ্যুট হয়ে গেল, রাষ্ট্রপ্রধানদের ফটোশ্যুট। ভাবা যায়? হলো শুধু না, সেই ফটোশ্যুটের মধ্যমণি কে জানেন? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এক পাশে আয়োজক দেশ ব্রাজিলের লুই ইনাসিও লুলা ডা সিলভা, আর এক পাশে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান। মোদির থেকে দুজনের দূরত্বে কে দাঁড়িয়ে? চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবার এই দাঁড়ানোগুলো খুব ইন্টারেস্টিং, এর থেকে অনেক কিছু বার্তা পাওয়া যায়, বুঝে নিতে হয়। এই যে দুজন দূরত্বে শি জিনপিং দাঁড়ালেন, তার মানে হচ্ছে যে লাদাখ সমস্যাটা মিটিয়ে ভারত আর চীন কাছাকাছি এসছে, অনেকটাই কাছাকাছি এসছে, কিন্তু এখনও হাত ধরাধরির জায়গায় আসেনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে এই যে বাইরে রেখেই বিশ্বের রাষ্ট্রপ্রধানদের একটা তালিকা তৈরি হয়ে গেল এই ছবির মাধ্যমে, তাতে ট্রুডো বাদ। এটা কেন হলো? পররাষ্ট্র বিশেষজ্ঞরা কি বলছেন জানেন? মজা করে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প জিতে আসার পর বাইডেনকে বাকি কদিন আর কেউ পাত্তাই দিচ্ছেন না। ওই জানেওয়ালা হ্যাঁ না, তো ওইরকম ব্যাপার আর কি। আর জাস্টিন ট্রুডো, তিনিও নাকি কানাডার ভোটে হেরে যাবেন। এবার দেখুন, এই রকম পরিস্থিতিতে এটা না গোটা বিশ্বের প্রত্যেকটা প্রান্তের জন্য সত্যি, সে আমাদের মতো দেশ হোক বা ওই প্রথম বিশ্ব বলে যাদের বলি সেই দেশগুলো হোক, বেসিক জিনিসটা একদম সমান। যতক্ষণ আছে চেয়ার ততক্ষণ আছো। যে মুহূর্তে চেয়ারের গুরুত্ব গেছে, তুমিও গেছো। কেউ ফিরে তাকায় না, কেউ পাত্তা দেয় না। এই মার্কিন পুঁজিপতি ইলন মাস্কের নাম তো শুনেছেন। তিনি ওই ট্রাম্পের জয় নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। ট্রুডোর হার নিয়েও তিনি ভবিষ্যৎবাণী করে বসে আছেন। তাই দুজনেই নাকি বাদের খাতায় চলে গেছেন একসঙ্গে। সবাই মজা টজা করে বলেন এখন এই সমস্ত কথা। ওই বাইডেন আর ট্রুডো হাত ধরাধরি করে বাদ। আর তার মানে নেপথ্য নায়ক কারোর মতে ইলন মাস্কই। দেখুন, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি যে আবার এই সমস্ত গোষ্ঠীগুলোর মধ্যমণি হবেন সেটা কিন্তু আমরা জানি। সেটাই তো হয়ে এসছে একদিন, সেটাই তো হওয়ারও কথা। হবে কি? এটা অন্যরকম প্রশ্ন। কারণ
অনেক দিন হয়ে যাবে। তো ততদিনে অন্যরা কি ট্রাম্পকে জায়গা ছেড়ে দেবেন? এই গোটা বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক রাজনীতির ওপর, তার গতি প্রকৃতির ওপর ডিপেন্ড করে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যটা তো আমাদের অলক্ষ্যেই বদলে যাচ্ছে। বদলটাই বোধহয় এই বিশ্বের একমাত্র নিশ্চিত জিনিস। বদলাবেই বদলাবে, সব বদলাবে। যেরকম আরেকটা জায়গা, সেটা আমাদের কলকাতার কাছে, কিন্তু তলায় তলায় কীরকম বদলে গেছে জানতেই পারিনি আমরা। কলকাতার পুরো এলাকার মধ্যেই, সেখানে পৌঁছবেন কি করে? সেখানেও পথ দেখাবেন ডোনাল্ড ট্রাম্প। অবাক হচ্ছেন তো? কলকাতার মধ্যে পথ দেখাবে ট্রাম্প, দেখাবে। যদি ওই রুবির দিক থেকে সায়েন্স সিটির দিকে এগোন, তাহলে ট্রাম্প টাওয়ার থেকে নেমে ডান দিকে যেতে হবে, যেদিকে সায়েন্স সিটি তার ঠিক উল্টো দিকে। তাহলেই পৌঁছে যাবেন এক আশ্চর্য এলাকায়। সেখানে কি আছে? আছে তো অনেক কিছু। এমন কিছু আছে যেটা অন্য দেশে আছে, কিন্তু এ দেশে আর আছে কিনা সন্দেহ আছে। সুতরাং সেই আশ্চর্যজনক ঘটনার কথা, সেই আশ্চর্যজনক জায়গার কথা আজ মনে হচ্ছে না বললেই নয়। ওই কথার খেলা বলছিলাম, আবার একটু কথায় ফিরি। গুলশান, এই গুলশান একটা ফার্সি শব্দ, যার মানে ফুলের বাগান। ঢাকা শহরে কিন্তু গুলশান বলে যে জায়গাটা আছে, সেখানে ফুল যদি খুঁজতে যান তাহলে কিন্তু পুরো এপ্রিল ফুল হয়ে যাবে। এটা কিন্তু আগে ভাগে বলে রাখছি। তার জাঁকজমক সে সমস্ত দেখে অবশ্য চোখে সর্ষে ফুল দেখলেও দেখতে পারে। আসলে ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা হচ্ছে গুলশান। অতি ধনী যারা, তাদের বাস আর কি। পাঁচতারা হোটেল, ঝাঁ চকচকে শপিং কমপ্লেক্স সব রয়েছে সেখানে। এবং যে জিনিসগুলো নেই, যেগুলো ঢাকার বিভিন্ন এলাকার একদম ট্রেডমার্ক, সেই রিক্সার প্যাকপ্যাকানি, ট্রাফিক জ্যাম, এসব খুঁজলেও পাবেন না। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে সমস্ত পশ এলাকায় জমির দাম কী লেভেলের চড়া হতে পারে। শোনা যায় ওখানকার টাকাতে প্রায় 5 কোটি টাকা প্রত্যেক কাঠা, ভাবা যায়। কিন্তু কলকাতায় বসে আপনি যদি গুলশান বলে গুগল সার্চ করতে বসেন, তাহলে কিন্তু আপনাকে ঢাকার রাস্তা দেখাবে না গুগল দেখাবে বাইপাসের ডান পাশে ওই গুলশান কলোনির লোকেশনটা। ওখানেই নাকি গুলশান আছে। দেখুন, হতেই পারে এটা নিয়েও খুব যে অবাক হওয়ার কিছু আছে তা না। কলকাতায় অন্য জায়গায়, ঢাকায় গুলশান আছে বলে কি কলকাতায় গুলশান নামের কোনো জায়গা থাকতে পারে না? নিশ্চয়ই পারে। আর অনেক জায়গা আছে। ওই আপনাদের আগের দিন বলছিলাম, আমাদের এখানে বেনারস আছে, ওই করাচির ওখানেও তো বেনারস বলে একটা জায়গা আছে পাকিস্তানে। ফলে এরকম নেমশেক সে তো প্রচুর পাওয়া যায়। কিন্তু জায়গার নাম যাই হোক, ভারতের কোনো এলাকায় ভারতীয়রাই থাকবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু কলকাতার গুলশানটা যদি বাংলাদেশি গুলশানের রেপ্লিকা হয়ে যায়, তাহলে তো চমক লাগবে, তাই না? শোনা তো তাই যায়। ওই গুলশানে নাকি, কলকাতার গুলশানে নাকি বাংলাদেশিদেরই ছড়াছড়ি। এবার এটা ভেবে আবার সদর স্ট্রিট ভেবে বসবেন না যে ওখানকার হোটেলগুলোতে বাংলাদেশ থেকে যারা আসেন তারা ওখানে থাকেন, চিকিৎসা করান, এই সমস্ত। ওই জায়গাটায় প্রচুর বাংলাদেশি ঘুরে বেড়ান সারাক্ষণ। এ বাংলাদেশি সে বাংলাদেশি না, এ বাংলাদেশিরা তারা নাকি ভারতীয় সেজে থাকে। বিজেপি নেতারা তো ভোটের সময় এই অভিযোগটাই করেন, পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা হচ্ছে। দেখুন, এটা যখনই অভিযোগটা ওঠে তখনই সেটা মেরুকরণের চেষ্টা বলে তৃণমূল নেতারা উড়িয়ে দেন, সেটাও আপনারা জানেন। কিন্তু গুলশান কলোনির এই কেলেঙ্কারিটা দেখার পর আর না, ওই অভিযোগটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, জানেন তো। পশ্চিমবঙ্গে বাংলাদেশের ওই জেএমবি জঙ্গি গোষ্ঠী ঘাঁটি গেড়েছে, এটা কখন জানা গেছিল? যখন ওই বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণটা হয়েছিল। ওই বিস্ফোরণের পর আমরা জেনেছিলাম এইভাবে জঙ্গিরা আমাদের এখানে ঘাঁটি গেড়ে বসে আছে। আর গুলশান কলোনিতে কি হচ্ছে বা সেখানে কারা থাকছেন সেটাও জানাই যেত না, অথবা হয়তো পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার পর কোনো একটা মারাত্মক ক্ষেত্রে জানা যেত।
জানা গেল কেন জানেন? ওই কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টাটা হলো বলে। সুশান্ত ঘোষের ওপরে যে হামলায় অভিযুক্ত গুলজার, তার বাড়ি ওই গুলশান কলোনিতে। এবারে কে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বলবেন নাকি গুলজার খুঁজতে গিয়ে গুলশান বলবেন, সেটা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। বিজেপির অভিযোগ, শাসক দলের মদতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডেরা হয়ে উঠছে গুলশান কলোনি। কয়েকশো বিঘা জমির উপরে তৈরি হয়েছে এই গুলশান। না, বাংলাদেশের গুলশান নয়, কলকাতার গুলশান। যদিও বিজেপির অভিযোগ, আদতে বাংলাদেশের গুলশানই আস্তে আস্তে হয়ে উঠেছে কলকাতার এই গুলশান। কিভাবে সরকারি নজর এড়িয়ে বেআইনি নির্মাণ, আদালতের হস্তক্ষেপ চেয়ে আইনি পদক্ষেপের ভাবনা বিজেপির। যাক না, ওরা সব জায়গায় কোর্টে যাবে, মুখ থুবড়ে পড়বে। ছবি আছে, বাংলাদেশি বসিয়েছে, কিসের জন্য বসাবে বাংলাদেশি? এই গুলশান গলি হচ্ছে কলকাতা শহরের অবৈধ নির্মাণ, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বসানো থেকে শুরু করে যাবতীয় অপকর্মের ঠিকানা। ছেলেটাকে মারবার ধান্দা করে দিল, বিজেপি পারল না, আর এখন আকিবুল, বাকিবুল, টাকিবুল, বাংলাদেশি সব অনেক গল্প বেরোবে। শাসক দল রয়েছে, পুলিশ, স্থানীয় থানা রয়েছে, তাদের গোচরে, তাদের জানা অবস্থাতেই সবকিছু হচ্ছে। বাংলাদেশ থেকে লোক আসছে, বসে যাচ্ছে এটা না, ক্যানিং থেকে লোক আসছে, বাসন্তী থেকে আসছে, অন্য জায়গা থেকে আসছে। আমরা যতটা চেক করে দিই, চেক ছাড়া আমরা কোনো এরকম দিই না। মিনি বাংলাদেশের অভিযোগ কি একেবারে ফেলে দেওয়ার মতো? 3 বছর আগের একটা উদাহরণে চোখ বোলানো যাক। 2021-এর 12ই ডিসেম্বর কলকাতা পুলিশের সঙ্গে উত্তরপ্রদেশ এটিএস এর হানা। তখন লখনৌয়ে গ্রেফতার হয় কয়েকজন অনুপ্রবেশকারী বাংলাদেশি। মফিজুর রহমান নামে এক বাংলাদেশি পাচার চক্রীর নাম উঠে আসে। মফিজুরকে জেরা করে গুলশান কলোনির L38 বাড়িতে হানা দেয় পুলিশ। গুলশান কলোনির ওই বাড়ি থেকে 17 জন যুবককে আটক করে পুলিশ। কিভাবে আশ্রয়, স্থানীয় অপরাধ সিন্ডিকেটের যোগ পেয়েছিল পুলিশ। গুলশান কলোনিতে অনুপ্রবেশের বিতর্কের মধ্যেই সোমবার কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 বাংলাদেশি গ্রেফতার হয়েছে। চিত্রদুর্গ পুলিশের দাবি, পশ্চিমবঙ্গেই জাল আধার, পাসপোর্ট, ভোটার কার্ড তৈরি করেছিল অনুপ্রবেশকারীরা। জেরায় নাকি ধৃতরা স্বীকার করেছে পশ্চিমবঙ্গ হয়েই ভারতে ঢুকেছে তারা। এ রাজ্যে নাগরিকত্বের নথি পাওয়া মুড়িমুড়কি? আবার প্রশ্ন তুলে দিল গুলশান কলোনি। দেখুন, কবি শঙ্খ ঘোষ লিখে গেছেন, এই কলকাতার মধ্যেই রয়েছে আরেকটা কলকাতা। কি ভেবে লিখেছিলেন জানি না, কিন্তু তার মানে তো উল্টো হয়ে যাচ্ছে এখন ওই বিজেপির অভিযোগ শুনলেন, এই কলকাতার মধ্যে রয়েছে আস্ত একটা বাংলাদেশ। এই কথাটা অবশ্য মেয়র ফিরহাদ হাকিমের পক্ষে হজম করাটা বেশ কঠিন। সবে কেনই বা করবেন? বিপর্যয় মোকাবিলার মন্ত্রী জাভেদ খান, তারও তো সেই একই রকম সমস্যা, তাই না? কিন্তু ফিরহাদ হাকিম যে ছবি দেখিয়ে প্রমাণ করার দাবিটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ছবি দেখে বাংলাদেশি আলাদা করা যায় নাকি? এটা কি ওই ছবি দেখে আলাদা করা হয় এখানে? কারা এদেশি, কারা বিদেশি, কারা বাংলাদেশি, কারা এ রাজ্যের বাঙালি? তার জন্য তো কাগজপত্র খতিয়ে দেখতে হয়। আর যদি ভুয়ো কাগজপত্র কেউ বানিয়ে নিয়ে থাকে তাহলে তো সেটা পুলিশকে শনাক্ত করতে হবে। মানে ধরুন, ওই যে কর্ণাটক থেকে যে অভিযোগগুলো এসছে, এখান থেকে যাদের ধরা হয়েছে, যে বাংলাদেশিদের ধরা হয়েছে, সেই বাংলাদেশিরা কি এখান থেকে ভুয়ো আধার কার্ড বানিয়েছে। এবার ভুয়ো আধার কার্ডটা ধরতে গেলে কি করতে হবে? কেন্দ্রের সার্ভারে ওই রকম নামের কোনো ব্যক্তি আদৌ রয়েছে কিনা সে তো খতিয়ে দেখতে হবে, সেটা তো একমাত্র পুলিশই দেখতে পারে। কিন্তু উত্তরপ্রদেশে গিয়ে যারা ধরা পড়েছে তারা কিন্তু গুলশান কলোনির ঠিকানাই বলছে। 2021-এর ডিসেম্বরে উত্তরপ্রদেশ পুলিশের অভিযানে তো কলকাতা পুলিশও ছিল। নির্দিষ্ট ফ্ল্যাট থেকে চিহ্নিত অভিযুক্তদের ধরা হয়েছিল। আর কর্ণাটকের চিত্রদুর্গে যারা ধরা পড়েছে তারাও বলছে তারা পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে। এবার দেখুন, উত্তরপ্রদেশ মানেই এখান থেকে যে কথাটা সবার আগে শোনা যাবে সেটা হচ্ছে ওখানে তো বিজেপি সরকার, সুতরাং নিশ্চয়ই চক্রান্ত হয়েছে। এটা তৃণমূল নিশ্চিন্তে বলে দিতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে কর্ণাটকে তো আবার কংগ্রেসের সরকার, তারাও চক্রান্ত করবে। কি দিনকাল পড়ল বলুন তো? ইদানিং কংগ্রেসের সাথে কত ভালো সম্পর্ক তৃণমূলের। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অবশ্য এই চক্রান্তের থিওরিটা প্রয়োগ করেননি। এটা একটা আশ্চর্য লাগলো। অবশ্য আশ্চর্য হওয়ারও খুব যে কিছু আছে তা না, জানেন তো, কারণ
এই যখন শোভনদেববাবুর মানে বেসিকটা যেখান থেকে, সেই সময় ওই সিলেবাসে এই ধরনের চক্রান্তের কথা ছিল না। তিনি বিএসএফ বোঝেন এবং অনুপ্রবেশের জন্য বিএসএফই একমাত্র দায়ী, সেই মুখস্থ জবাবটা সেই ছোটোবেলার থেকে বলে এসছেন, সেটাই আউড়ে গেছেন। কিন্তু সীমান্ত পেরোনোর পর অনুপ্রবেশকারীরা যে কলকাতায় গেড়ে বসছে, এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে, সেটাও কি বিএসএফেরই দেখার কর্তব্য? যদি তাই হয় তাহলে ওই বিতর্কটা তো এখনই ধামাচাপা দিয়ে দেওয়া উচিত যে বিএসএফের এখতিয়ার কতটা হওয়া উচিত। যবে থেকে বাড়ানো হয়েছিল তবে থেকে তো রাজ্য তার বিরোধিতা করেছে। এবার এখন যদি যাবতীয় রাজ্যের ভেতরে যে কোনো জায়গায় এই ধরনের ঘটনার দায়িত্ব, অনুপ্রবেশকারীদের গেঁড়ে বসার দায়িত্ব বিএসএফের থাকে, তাহলে রাজ্য পুলিশ কী জন্য রয়েছে, এই প্রশ্নটাও তো উঠবে। সমাজ বিরোধী কাজ ক্রমাগত বেড়ে চলছে। আমার এখানে মনে হয় যে কেন্দ্রীয় সরকারের একটা ব্যাপক ব্যর্থতা আছে। এই যে বাংলাদেশ থেকে লোক ঢুকে পড়ছে বিএসএফের ব্যর্থতার জন্য। বিএসএফ বর্ডার থেকে 30 কিলোমিটার দূরে পর্যন্ত চেকপোস্ট করছে, তারপরেও সেটা ধরতে পারছে না। একটা পরিষ্কার কথা, অনুপ্রবেশটা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বে নয়। অনুপ্রবেশ যারা বলছেন, অনুপ্রবেশ বিষয়টা তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর দেখে। ওটা আন্তর্জাতিক বর্ডারে সেটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের দায়িত্ব নয়। যদি বাইরে থেকে লোক ঢুকে থাকে অন্য দেশ থেকে, তো তাহলে তার জন্য কৈফিয়ত দেওয়া উচিত কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের। সেটা কোনোভাবেই রাজ্য সরকারের জুরিসডিকশনেই পড়ে না। এটা ঠিক যে বর্ডার যখন পেরোচ্ছে সে দায়িত্বটা বিএসএফের, আবার বর্ডার পেরিয়ে যখন আসছে সে দায়িত্বটা পুলিশের। গুলশান কলোনিতে জমি কিনছে, তাহলে তো তৃণমূলের নেতারা জানেন, কাউন্সিলর জানেন, তিনি বিল্ডিংয়ের বন্দোবস্ত করে দিচ্ছেন, মাফিয়াদের সাহায্য নিচ্ছেন, তারা কেন চুপ করে আছেন? বিএসএফএল, রাজ্যের পুলিশ প্রশাসন, শাসক দল, তারাও ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে বেড়াচ্ছেন। দেখুন, সুজন চক্রবর্তী যে উল্টো কথা বলবেন, রাজ্যের ঘাড়ে দোষ চাপাবেন, এটা তো আমরা বুঝি। কিন্তু যেটা শোভনদেব চট্টোপাধ্যায় বা কুণাল ঘোষের কথায় বুঝলাম, দোষ ধরে নিচ্ছি সেটা কেন্দ্রীয় সরকারের, ধরে নিচ্ছি স্বরাষ্ট্র দপ্তরের, ধরে নিচ্ছি বিএসএফের, কিন্তু অনুপ্রবেশটা হয়েছে। এবার অনুপ্রবেশটা যদি হয়ে থাকে, লোকগুলো ধরে নিচ্ছি বিএসএফের গাফিলতিতেই ঢুকে তো পড়েছে, তারপর গেছে কোথায়? কয়েকদিন আগে ওই যে রনি মণ্ডল নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করলো ইডি। ব্যারাকপুর পুরসভায় তো সে দিব্যি ঠিকাদারি করছিল, তার তো সব নাকি কাগজপত্র সব ঠিকঠাক ছিল, সব বানানো হয়ে গেছিল। এটাও কি দেখা বিএসএফের দায়িত্ব নাকি? আচ্ছা, এই যে কসবার গুলশন কলোনিতে সেখানে যে জলা বুঝিয়ে নির্মাণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে, সেটাও কি বিএসএফ দেখবে নাকি? দেখুন, সুশান্ত ঘোষের ওপর যে হামলা, তাতে গুলজার গ্রেফতার হয়েছে। গুলজারের কি অভিযোগ? তার 2000 বর্গ ফুটের গুদামটা সুশান্ত ঘোষ ব্যবহার করতে দিচ্ছিল না, সে জবরদখল করে রেখে দিয়েছিল। এবার যেটা জবরদখল করে রেখেছিল, সেই মানে জবরদখল করে রাখুক চাই না থাকুক, ওটাই তো মেন কারণ। ওই 2000 স্কোয়ার ফিট, সেই 2000 স্কোয়ার ফিটের পুরোটাই মানে ওই গোডাউনটা পুরোটাই নাকি আবার বেআইনি বলে পুলিশ জানতে পেরেছে, জানেন তো? জমি, যে জমির ওপর এই বিল্ডিংটা, যেখানে গোডাউনটা রয়েছে, সেই জমির একটা অংশ চাষ জমি ছিল আর বাকিটা সরকারি জমি, সেটা দখল করেই নির্মাণ চালানো হয়েছে। এবার নর্মাল করছে, দেখুন এটাতেও কিন্তু বিশেষ কিছু বলা উচিত না, কারণ সরকারের জমি মানেই তো আপনার আমার জমি, সবার জমি, সুতরাং নিয়ে নিয়েছে আর কি, আপন মনে করেছে, অধিকার বোধ। কিন্তু মুশকিল হচ্ছে ওরমভাবে তো নেওয়া যায় না, তাই জন্য সেই জমিটাকে আজকে জরিপ করেছে বিএলআরও আধিকারিকরা। সেই গুদাম গুলজার পেয়েছিল কোথা থেকে? সে কিনেছিল তার বন্ধু জুলকারনাইনের কাছ থেকে। এই জুলকারনাইনকে, সে আবার নিজেকে তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক বলে দাবি করেছে, যদিও তৃণমূলের দাবি যে আগস্টে এই জুলকারকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু তার মানে দায়িত্বে ছিল, তারপর তো তাকে সরানোর প্রশ্ন, দায়িত্বে না থাকলে আর সরাবে কোত্থেকে? তারপর যে বেআইনি নির্মাণটা হয়েছে, সেটারও প্রথম যে অংশীদার বা সেটার যে দায়িত্ব, সেটা এই জুলকারনাইনের ওপর বর্তায়। তখন সে তৃণমূলেই ছিল, এটাও ধরতে হবে। দেখুন, 2022-এ
কাউন্সিলর হওয়ার পর এই জুলকারের এই যে জমি জলা এগুলোকে দখল করা, মানে সরকারি জমি দখল করা বা জলা ভরাট, এই সমস্তগুলো সুশান্ত ঘোষ বানচাল করে দেন বলে তার দাবি। এবার এই জমির থেকে নাকি 100 কোটি টাকা তোলার লক্ষ্য ছিল জুলকারের। জুলকার কি দাবি করছেন? বলছেন নির্মাণ বর্জ্য দিয়ে 60 বিঘা জলা ভরাট করেছেন সুশান্ত ঘনিষ্ঠ হায়দার, অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ, জুলকার আবার সেই অভিযোগটা সুশান্তের দিকে ফিরিয়ে দিয়েছেন এবং বলেছেন যে ওই সুশান্ত ঘনিষ্ঠ হায়দার ওই 60 বিঘা জলা ভরাট করে সেই জমির ওপর 7 তলা বাড়ি তুলে দিয়েছে। ওই জুলকার নাইন আরও কি দাবি করেছে জানেন? প্রাক্তন তৃণমূল পদাধিকারী, গুলশন কলোনিতে নাকি একটা বাড়িও বৈধ নয়, কোনো প্ল্যান পাস করে নাকি কোনো বাড়ি তৈরি হয়নি, কোনো বাড়িরই নাকি কাগজপত্র বার হয়নি। এগুলো ও বলছে। দেখুন, এবার সেটা যদি সত্যি হয় তাহলে বিএসএফের ব্যর্থতা, এই বললাম অনুপ্রবেশ হচ্ছে তো বুঝতে পারছি, কিন্তু কোন কোন দফতরের ব্যর্থতায় এরকম গুলশন কলোনিটা গমগম করছে, বা কার কার ব্যর্থতায় আস্ত একটা গুলশন কলকাতায় ঢুকে পড়লো বলুন তো একবার ভেবে। কলকাতা পুরসভার ওয়ার্ডে যদি বেআইনি নির্মাণ হয়ে থাকে তাহলে তা তো পুরসভার প্রধান হিসেবে মেয়রের ব্যর্থতা দায় এড়াতে পারেন। জলাজমি ভরাট, পরিবেশ দপ্তরের ব্যর্থতা, ভূমি দপ্তরের ব্যর্থতা, জমি মাফিয়ার উপস্থিতি যদি থাকে তাহলে সেটা পুলিশি ব্যর্থতা, মানে কতগুলো দপ্তর জড়িয়ে রয়েছে। এতগুলো দপ্তরের কাজ তার বিএসএফ করবে না, তাহলে কাকে দোষারোপ করা যায়? এটাও একটা সিলেবাসে আছে জানেন। এই রকম যখন পরিস্থিতিগুলো হয় সব কিছুর জন্য ওই মানে বই ছিল না ছোটোবেলায়, তাতে সব লেখা থাকতো, কি প্রশ্ন আসলে কি উত্তর হবে, সেরকম তৃণমূল নেতাদের সেই মানে বই আছে আর কি। এরকম সিচুয়েশন হলেই তারা শটান দুষে দেন বাম জমানাকে। সেই জমানাতেই নাকি জমি ভরাট, এই সমস্ত সরকারি জমি দখলই যাবতীয় কিছু নাকি হয়েছে। তার মানে তৃণমূল জমানায় গুলশন কলোনিতে একটা ইটও পড়েনি, কিন্তু আমাদের ক্যামেরায় যে একের পর এক নির্মাণ ধরা পড়লো সেগুলো তার মানে সব 13 বছর আগের বাম জমানার। ভাবা যায় না বাম জমানায় তাহলে কি সব নির্মাণ সামগ্রী দিয়ে এই সমস্ত বাড়ি টাড়ি তৈরি হতো আর কি। 13 বছরেও সেগুলো একদম সদ্য তৈরি হওয়ার মতো একদম টাটকা ঝকঝকে হয়ে রয়েছে। তো সুশান্ত বাবুর ঘনিষ্ঠ, আপনিও তো দেখাচ্ছেন, আপনিও ভোটে কাজ করেছেন, আপনিও তো। আমি ভোটে কাজ করেছি কিন্তু বিল্ডিং এর কাজ করতে আমাকে দেয়নি। এখানে বিল্ডিং করলে হায়দার আলীর পারমিশন, জমি প্লটিং করলে হায়দার আলী পারমিশন। কারো প্রতিনিধিত্ব করে, কারো কাজ করছে হায়দার আলী? আমাদের পৌরপিতার হয়ে করে। সুশান্ত ঘোষ? হ্যাঁ। আপনি একদম সরাসরি অভিযোগ করছেন এটাই? আচ্ছা, এখানে প্রত্যেকটা বিল্ডিং এ কি আদৌ পুরসভার অনুমোদন আছে? না। প্ল্যান আছে? সেটা আমি বলতে পারবো না, ওরা প্ল্যান নিয়ে করেছে কি করেনি সেটা আমি বলতে পারবো না। আপনার বিল্ডিং গুলো প্ল্যান আছে তাই তো? আপনারগুলো না, আমারও বিল্ডিং প্ল্যান নাই, এটা আমারও বিল্ডিং আছে। আপনি কত বছর করেছেন এটা জানতো যে প্ল্যানিং নেই বা কিছু জানতো? গুলশন কলোনি যত বিল্ডিং হচ্ছে বিনা প্ল্যান সানসান ছাড়া সব আছে, সব আনলিগাল। দশবার ওই বর্ধিত এলাকাগুলোর জমি দখলের যে সমস্যার বীজ, এটা তো সিপিএম এর সময় এই বীজ বপন করা হয়েছে। সিপিএম এর সময় খুন খারাপই শুরু। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে, পুরসভায় ক্ষমতায় আসার পর থেকে, আগের মেয়রের সময় থেকেই পুলিশ এবং তৃণমূলের দুপক্ষের যোগসাজশ মিলে ওইখানের জলাভূমি, ওইখানকার জমি সবটা দখল করে ওখানে হাই রাইজ বানানো, সিন্ডিকেটের কাজ কারবার চালু করা হয়েছে। ফলে হাজার হাজার টাকা, লোকে বলছে ওখানে টাকা উঠছে, সেই টাকা উঠছে যে সেই টাকা কে ধরবে সেই লড়াইতে গিয়েই তো এই ধরনের ঘটনা ঘটেছে বলে মনে হয়। 10,000 কোটি টাকার কেলেঙ্কারি করে গেছে ওখানে সিপিএম কসবায়। তো সেগুলোর পুলিশের তদন্ত হোক, সিআইডি তদন্ত হোক, ইডির তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, যার যেটা পছন্দ তাই দিয়ে তদন্তের দাবি করুন না। করেছে তো, ল্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি করেছে, কেস করেছে, এফআইআর করছে তো। এগুলো এখন নতুন হয়নি, এগুলো বামফ্রন্টের আমল থেকে ভরাট হয়েছে। কিছু কিছু জায়গা রাত্র অন্ধকারে হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমাদের করণীয় কি আছে? আজকে সুশান্ত রুখতে গেছে, তারপরে গুলি চলেছে। আজকে জাভেদ খান রুখতে গেছে, তার উপরেও অনেক রকমের ব্যবস্থা মানে ঝামেলা হয়েছে। তো এখন জিনিস হচ্ছে আমরা তো লড়ে যাচ্ছি, কিন্তু আমরা কতদিন লড়তে পারবো এই মাফিয়াদের সঙ্গে, এটাই বড় প্রশ্ন। এগুলো সব ফেস সেভিং। কাউন্সিলরকে গুলি করতে গেছিল, ওই বন্দুকেও কাট মানিয়েছে, গুলি বেরোয়নি।
ভালোই হয়েছে, মানে বেঁচে গেছেন ভাই সুশান্ত ঘোষ। কিন্তু ওখানে যে কীর্তিকলাপ আছে, জাভেদ খান ওনার পুত্ররও যা কীর্তিকলাপ আর সুশান্ত ঘোষেরও যা কীর্তিকলাপ, আপনার চাইলে আমি দিয়ে দিব, দুটো বাংলো আছে ওনার সুশান্ত বাবুর। সব তোলাবাজির লড়াই, আর কিচ্ছু না।